নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা জয়া কলিবল স্টুডিও থেকে আমি বিশাখা। শুরু করছি চা আড্ডা আর খবর। আমরা সকাল সকাল যখন বিভিন্ন খবরের দিকে নজর রাখি, তার আগে আমাদের দিনটা যখন শুরু হয়, আমরা দিনটা শুরু করার সময় চোখে মুখে জল দিয়ে একটু চায়ের পেয়ালাটা হাতে নিই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করি যাতে আমাদের অন্তরে যা শক্তি রয়েছে সেই শক্তিকে জাগরণ করে যেন আমাদের দিনটা খুব ভালো যায়, পরবর্তী মুহূর্তগুলো খুব যেন ভালো কাটে। আর তার জন্য আমরা অনেকেই সকালে উঠে মনে মনে হোক বা আস্তে আস্তে হোক আমরা চেষ্টা করি গায়ত্রী মন্ত্র জপ করার। কারণ হিন্দু ধর্মে যে সমস্ত মন্ত্রগুলো রয়েছে সেই মন্ত্রগুলোর মধ্যে এক একটা যেন অদ্ভুত ক্ষমতা রয়েছে। এক একটা মন্ত্র এক এক রকমভাবে সেই শক্তি প্রদর্শন করে এবং সেই শক্তি অন্তরের শক্তিকে জাগরণ করায়। এবং সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আজকে আমাদের অতিথি মানস ভট্টাচার্য, লেখক। মানসবাবু, যে কথাটা বলে শুরু করছিলাম, আমি অন্তত যেভাবে শুরু করলাম তাতে নিজে বলতে বলতেই আমার কোথাও গিয়ে না সেই গায়ত্রী মন্ত্রর কথাগুলো মনে আসছিল এবং আমি ভেতর থেকে যেন মনে হচ্ছিল না দিনটা খুব ভালোভাবে কাটবে, কারণ আজকে আমরা এই নিয়ে আলোচনা করব। এই যে আমরা গায়ত্রী মন্ত্রের কথা বলি বা বিভিন্ন মন্ত্রের শক্তির কথা বলি, কি করে সম্ভব এটা? এই কতগুলো শব্দোচ্চারণের মধ্যে দিয়ে এই শক্তি কি করে আসতে পারে? মন্ত্রের যে শক্তি সেটা নিয়ে দীর্ঘ গবেষণা হয়েছে, মানে আমাদের দেশে কম হয়েছে। অক্সফোর্ড এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে সম্প্রতিকালে এবং গত 10 বছরে বিভিন্ন ধরনের গবেষণা হয়েছে, সেই নিয়ে প্রচুর গবেষণাপত্র আছে। প্রথম কথা হচ্ছে, একদম শুরুতে বলি যে মন্ত্র ব্যাপারটা কি। সেটা হচ্ছে বেদের থেকে মন্ত্র যে শ্লোকগুলো নেওয়া হয়েছে তার বিভিন্ন ধরনের স্বরক্ষেপণ আছে, উদাত্ত স্বর, অনুদাত্ত স্বর। আরও সহজ করে বলি, সেটা হচ্ছে আমাদের বাংলায় যখন আমরা কবিতা পড়ি, সেই কবিতাগুলোকে দেখা হয় যে আমরা যদি সেই কবিতাটা সেই কবিতার মতো না পড়ি, অর্থাৎ ধরো সুকুমার রায়ের একটি কবিতা, আইরে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আইরে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়, এই কবিতা পড়ার যে ছন্দ, আবার মহাভারতের কথায় অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান, এর যে ছন্দ, এ দুটো আলাদা। সেই রকম মন্ত্রের যে ভাইব্রেশন এবং সেই পরিপ্রেক্ষিতেই আগে মন্দির তৈরি হতো। এখন কোনো রকম নিয়মকানুন না মেনে মন্দির তৈরি হয়। তার যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনগুলো শরীর এবং মনের ওপরে যে তরঙ্গ প্রবাহিত করে, সেইটা আমাদেরকে সুস্থ রাখার শারীরিকভাবে এবং মানসিকভাবে কাজ করে। গায়ত্রী মন্ত্রে যেটা বলা হয়, ওম ভূর্ভুবস্বঃ তৎ সবিতুর বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এটা হচ্ছে গায়ত্রীর মন্ত্র। 3 ভুবনের যিনি অধিষ্ঠাতা, তাকে আমি প্রণাম জানাই, এর সহজ মানে। এখন এইটুকু বললে যে খুব একটা কাজ হবে সেটা নয়। এইটা বলার যে ছন্দ, এটা বলার মধ্যে যে উদাত্ত স্বর, যে অনুদাত্ত স্বর, সেইগুলোকে যদি আমরা মেনে চলতে পারি, তাহলে তার যে ভাইব্রেশন তৈরি হয় সেটা আমাদেরকে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকতে সহযোগিতা করে। আর সেই আমরা যেই আজকাল আমরা বিভিন্ন বিষয় দেখতে পাচ্ছি, বিশেষ করে আমাদের তো একটা বিষয় মাথায় রাখতে হয় যে সময়টা কীরকম। সময়টা আমরা দেখতে পাচ্ছি, সাম্প্রতিক পরিস্থিতি যা, তাতে করে আমরা দেখতে পাচ্ছি যে 26-এর নির্বাচন যত এগিয়ে আসছে এ রাজ্যে, ততই যেন অশান্তির একটা পরিবেশ তৈরি হচ্ছে। বিভিন্ন জায়গায় গোলাগুলি চলছে, বিভিন্ন জায়গায় কিভাবে সন্ত্রাসের একটা পরিস্থিতি কায়েম করা যায় সেরকম একটা আবহ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কারণ সামনে ভোট আসছে। এবং সেই জায়গা থেকে এবার হিন্দু ভোট বাক্স কারা পাবে, বিশেষ করে রাজ্যের শাসক দল বা যারা বামেরা, তারা এতদিন ধরে এই হিন্দু কথাটাতেই তাদের যেন কোথাও গিয়ে ফোসকা পড়তো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তারা নিজেরাই এবার সমস্ত কিছু সারিয়ে তারা এবার এই হিন্দু 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 বলে কোথাও গিয়ে যেন একটু পালে হাওয়া লাগানোর চেষ্টা করছে। এবং সেই জায়গা থেকে এবার ভুয়ো ভোটার বিষয়টা যখন সামনে চলে আসছে, যখন শাসক দলের বিরুদ্ধে যাবতীয় অভিযোগগুলো উঠে আসছে যে ভুয়ো ভোটার তাহলে কারা এতদিন ধরে পুষেছিল, কারা বাইরের অন্য একটা শ্রেণীকে নিয়ে এসে তারা ভুয়ো ভোটার, রোহিঙ্গাদের ভুয়ো ভোটার বানিয়ে রেখে দিয়েছে, এবার সেই শাসক দলের সুপ্রিমো তিনি বলছেন ভুয়ো ভোটার সে তো অন্যান্য রাজ্য থেকে আনা হয় এবং তারা নাকি অন্যান্য রাজ্য থেকে এসে এ রাজ্যে ভোট দিয়ে যায়। কিন্তু কোনোভাবেই
যে বাংলাদেশ থেকে হোক, রোহিঙ্গারা হোক বা একটা নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করে হোক ভুয়ো ভোটার তৈরি করা হচ্ছে, ভুয়ো ভোটার তৈরি করে রেখে দেওয়া হচ্ছে, সেটা নিয়ে কিন্তু কোনো কথাই বলা হচ্ছে না। এই যে এই জায়গাটা, আমরা সব কিছুর মধ্যে গিয়েও রাজনীতিটাকে দেখতে পাচ্ছি এইখানে একটা উস্কানিমূলক বিষয় থেকেই যাচ্ছে। এখানে কি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করা হচ্ছে? পশ্চিমবঙ্গের সব কিছুর সঙ্গে রাজনীতি যেভাবে জড়িয়ে গেছে সেটা খুব দুঃখজনক। তার কারণ হচ্ছে যে এমন নয় যে রাজনীতি থাকবে না, রাজনীতি থাকা উচিত। গোটা ভারতবর্ষটা আমি বেশ কয়েকবার ঘুরেছি, একেবারে উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত, নিজের গবেষণার কাজে। আর কোনো রাজ্যে কিন্তু এই ধরনের এত নিম্ন স্তরের রাজনীতি হয় না। এটা বাঙালি হিসাবে খুব লজ্জার বিষয়। কারণ রিসেন্টলি দেখবে যে দিল্লিতে ভোট হয়ে গেল, কোথাও কোনো মারামারি নেই, সরকার পরিবর্তন হলো, একটাও কিছু খুন নেই, কিচ্ছু নেই। যে সেটা দিল্লির সরকার পরিবর্তন হলো বিনা রক্তপাতে, যেটা আমাদের একটা কোঅপারেটিভ ইলেকশনেও মারামারি হয় পশ্চিমবঙ্গে। এখন সেক্ষেত্রেই আমাদের রাজনীতি বাদ দিয়ে হিন্দু হিসাবে কেন এক হতে হচ্ছে আর কি, তার একটা বড় কারণ হচ্ছে আমরা চোখের সামনে অনেকগুলো সভ্যতার পতন দেখেছি যা আমাদেরকে রীতিমতো ভাবিয়ে তুলেছে। পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সুন্দর বুদ্ধ মূর্তি ছিল আফগানিস্তানে, কোথায় গেল? সবথেকে প্রাচীন কালী মন্দির আফগানিস্তানে কোথায় গেল? বাংলাদেশের অবস্থা, সেখানে যেহেতু রোজার মাস শুরু হয়েছে, সমস্ত জায়গাতে গান বাজনা নিষিদ্ধের জন্য রীতিমতো নোটিশ জারি করা হচ্ছে। এবং আপনার মনে থাকবে মানসবাবু, যখন দুর্গাপুজো হলো তখন কি কোন সময়ে আমরা মানে হিন্দু সমাজের তরফ থেকে বাংলাদেশে মাইক বাজানো যাবে বা অঞ্জলি দেওয়া যাবে বা কি আচার আচরণ হবে সেগুলোর জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সম্প্রদায়ের যখন তাদের অর্চনা হবে বা যখন তাদের ইবাদত হবে সেই সময় আমরা আমাদের পূজার্চনা করতে পারবো না বলে দেওয়া হয়েছিল। তো সেইটা দেখতে 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 মনে হচ্ছে যে আমাদের হিন্দু সংস্কৃতি এখন সংকটের মুখে দাঁড়িয়েছে। হয়তো আমাদেরকেও একদিন এই মুহূর্তে পড়তে হবে, যেদিন ডেকে বলা হবে যে আপনার মেয়ে আর নাচ শিখতে পারবে না, আপনার মেয়ে আর গান শিখতে পারবে না, কারণ এগুলো নাচ গান শেখাটা নিষিদ্ধ। আমরা সেটার থেকে বাঁচতে চাই, আমরা সংস্কৃতিটাকে বাঁচাতে চাই বলেই কিন্তু হিন্দু ভোটকে এক করা হচ্ছে। সেটা ক্ষমতা দখলের লড়াইয়ের থেকে অনেক বেশি হচ্ছে নিজের দেশ, নিজের জাতি, নিজের সংস্কৃতি, নিজের নারীর সম্ভ্রম বাঁচানো। সেই দায়টা কিন্তু আমাদের সকলের। সেই হাজার হাজার বছরের ঐতিহ্যকে রক্ষা করা, সংরক্ষণ করা, এটাও তো একটা বড় উদ্দেশ্য হতে পারে এবং অবশ্যই এটা একটা বড় উদ্দেশ্য। কিন্তু এই যে মন্ত্রের বিষয়ে আমরা যদি আরেকবার ফিরে আসি, আমরা গায়ত্রী মন্ত্রের কথা বলছি, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমরা জানি, আরও অনেক মন্ত্র রয়েছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে কোথাও গিয়ে তো ইউনিভার্সের সঙ্গে বা ব্রহ্মাণ্ডের সঙ্গে কানেক্ট করা হয় এই মন্ত্র, বলা হয়, এটা সাধারণভাবে আমরা জেনে থাকি। সেটা কি করে সম্ভব হয়? এটা কি তরঙ্গের কারণে? প্রথম কথা হচ্ছে যে আমাদের সনাতন শাস্ত্রের ধারাবাহিকতাগুলোকে আমরা যদি দেখি, বিশেষত মন্ত্র যেখান থেকে এসেছে সেটা হচ্ছে বেদ এবং বেদান্ত, এবং বেশিরভাগ মন্ত্র উপনিষদ থেকে নেওয়া, তন্ত্রটা আগম থেকে নেওয়া। সেখানকার মূল ভাবনাটাই ছিল, মানে পুরো ভাবনাটাকে যদি এক করা হয়, সেটা হচ্ছে নিজেকে ব্রহ্মাণ্ডের একটা ক্ষুদ্র অংশ ভেবে ব্রহ্মাণ্ডের সেই শক্তির সঙ্গে নিজের শক্তিকে এক করা। তার জন্য যত রকমের শারীরিক এবং মানসিক পবিত্রতা দরকার, পিওরিটি দরকার, পিওরিটিকে যদি সেই অর্থে আমরা বাংলায় পবিত্র শব্দে ব্যবহার করি, সেইগুলো বারবার ব্যবহার করা হয়েছে। এবার সব সময় যে মন্ত্রকে ইউনিভার্সাল রূপে ব্যবহার করা হয়েছে সেটা নয়। আমি দুটো তিনটে বলতে পারি একদম ছোট্ট, সেটা হচ্ছে সামাজিক এবং দেশ রক্ষার কাজে মন্ত্রের ব্যবহার করা হয়। যেমন যে কোনো ধরনের পুজো, একদম লক্ষ্মী পুজো থেকে দুর্গা পুজো পর্যন্ত প্রথম একটি মন্ত্র ব্যবহার করা হয় যেটাকে বলা হয় জল শুদ্ধির মন্ত্র, যেটা কুম্ভের সময় ব্যবহার করা হচ্ছিল। সেখানে বলা হচ্ছে কি না, গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধাম কুরু দিয়ে পুজোর শুরু হয়। কেন হয়? এবার এখান থেকে কি ইউনিভার্সাল কিছু যোগ, নাকি ভারতবর্ষের সমস্ত প্রধান নদীকে আমি আমার সামনের যে পুজোর সামগ্রী থাকে, কোষা বলে, সেটার মধ্যে গোটা ভারতবর্ষকে কল্পনা করছি ভারতবর্ষের অখণ্ডতা রক্ষার জন্য। সেই জন্যে ভারতবর্ষের সমস্ত নদীকে আমি একটু জলের মধ্যে কল্পনা করলাম। এইটা হচ্ছে ঋষিদের দেশ এবং রাষ্ট্র রক্ষার একটা শপথ।
তার মানে পুজোটা মানে সবসময় মন্ত্র যে আমাকে কসমিক এনার্জির সঙ্গে যোগ করতে হবে সেটা নয়, সেটা আমার পরম লক্ষ্য, কিন্তু আপাত লক্ষ্য হচ্ছে দেশ এবং রাষ্ট্রের সংরক্ষণ। যেটা সীতাকে যখন উদ্ধার করা হয়, খুব রামায়ণের একটি গল্প আছে, তখন বিভীষণ রামকে বলেন যে আপনি যান এবার সীতাকে নিয়ে এসুন, তখন রাবণ বধ হয়ে গেছে। তো রাম বললেন যে না তুমি নিয়ে এসো। বললো না, আপনার পত্নীর প্রতি যে প্রেম সেটা অসাধারণ প্রেম, যে জন্য আপনি যুদ্ধ করেছেন। রাম তার প্রতিবাদ করে বললেন যে সীতাকে আমি পত্নীর জন্য যুদ্ধ করিনি, আমার রাষ্ট্রের একজন নারী অপহৃতা হয়েছিলেন, আমি রাষ্ট্রের জন্য যুদ্ধ করেছি। এবং সেই সঙ্গে ধর্মরক্ষা। একদম আমাদের দেবদেবীর যে রাষ্ট্র চেতনা প্রত্যেকের, মা দুর্গার, কৃষ্ণের, রামের, সেই রাষ্ট্র চেতনাটা কিন্তু আমাদের মন্ত্রের মধ্যে প্রতিদিনের ব্যবহারে একেবারে ভীষণভাবে বিখ্যাত। অনেক অনেক ধন্যবাদ, আমাদের সকালটা সত্যি খুব ভালো করে দিলেন। যে কথাটা বলতে হয় আজকে আমাদের এই যে আলোচনা, তার মধ্যে থেকে উঠে এলো যে মন্ত্র মানে শুধুমাত্র কসমিক এনার্জি বা বৃহত্তর যে আমাদের ইউনিভার্স, আমাদের ব্রহ্মাণ্ডের সঙ্গে নিজেকে যোগ করা, শুধু সেটা নয়, এক কোষা জলের মধ্যে আমরা গোটা দেশের নদীকে কল্পনা করি বা গোটা ভারতবর্ষকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।